এবার দেখো বলছে find the tension in the rope when the object is rotating in vertical circle at angle 50 degree and 0 degree from the positive y axis. তাহলে ভার্টিক্যালি ঘুরতেছে, এটাকে আমরা একটু ড্র করে দেখাই। ভার্টিক্যালি ঘুরতেছে, এটাকে আমরা একটু ড্র করে দেখাই। মানে ভার্টিক্যাল সার্কেলসে ঘুরতেছে, ভার্টিক্যাল সার্কেলসে ঘুরতেছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, বলছে টেনশন বের করতে, বলছে টেনশন বের করতে। কখন বের করতে? যখন অবজেক্টটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে, যখন অবজেক্টটা ওয়াই অ্যাক্সিসের সাথে, যখন অবজেক্টটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং যখন অবজেক্টটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মানে হচ্ছে এখানে থাকা, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মানে হচ্ছে অবজেক্টটা কোথায়, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মানে হচ্ছে অবজেক্টটা এখানে আছে, ঠিক আছে? আর 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মানে হচ্ছে অবজেক্টটা এখানে আছে, ঠিক আছে? এবার আমরা বের করব যে এখানে টেনশন ফোর্সটা কত, এখানে টেনশন ফোর্সটা কত, এখানে টেনশন ফোর্সটা কত। আচ্ছা, তো এখানে টেনশন ফোর্সটা কত, এটা কিভাবে বের করতে পারি আমরা, এটা কিভাবে বের করতে পারি? ওকে, দেখো তো টেনশন ফোর্স কত হবে এটা বের করবো আমরা, ঠিক না? তো আমরা প্রথমে এটার কথা চিন্তা করি, হচ্ছে এ, এটা হচ্ছে এ পয়েন্ট ধরবো, এটাকে বি পয়েন্ট ধরবো, এটাকে এ পয়েন্ট ধরবো, এটাকে বি পয়েন্ট ধরবো, ঠিক আছে? তো এ পয়েন্টের গল্পটা করি। এখানের মধ্যে অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করতেছে, ঠিক নিচের দিকে। টেনশন কোন দিকে কাজ করতেছে, দড়ির টেনশন ঠিক নিচের দিকে। টেনশন সবসময় অবজেক্টের থেকে বাইরের দিকে হয়, ঠিক আছে? তাহলে টেনশনও নিচের দিকে কাজ করতেছে, ওজনও নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমি যদি লিখি এফ, এফ নেট সমান সমান কি লিখতে পারি, এমজি প্লাস টি, এমজি প্লাস টি। তাহলে টি কি হবে, টি হবে, টি হবে হচ্ছে, টি হবে হচ্ছে, আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে এফ কি জিনিস, এখানে এফ কি জিনিস, এফ হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স কি বুঝায়, যে সেন্টারের দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। তোমার এখানে এমজিও সেন্টারের দিকে কাজ করবে, আবার টেনশনও সেন্টারের দিকে কাজ করবে। তো যেহেতু দুইটা সেন্টারের দিকে কাজ করবে, তাহলে দুইটা সামেশনই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, দুইটার সামেশনই হচ্ছে কি সেন্ট্রিপেটাল ফোর্স, দুইটার সামেশনই হচ্ছে কি সেন্ট্রিপেটাল। টেনশন ফোর্স সমান সমান কি, সেন্ট্রিপেটাল ফোর্স মাইনাস এমজি। এবার সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, আর হচ্ছে মাইনাস এমজি। এরপর আমরা এখানের মধ্যে ভি এর পরিবর্তে কি লিখতে পারি, ওমেগা আর লিখতে পারি। তাহলে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর থাকে, আর স্কোয়ার আর এর মধ্যে কাটাকাটি গিয়ে জিনিসটা কি থাকে, এম ওমেগা স্কোয়ার আর থাকে, আর এখানে থাকবে হচ্ছে এম জি, ঠিক আছে? বুঝছি, ভেরি গুড। এবার এখানের মধ্যে আমরা, এখানের মধ্যে আমরা এখানের মধ্যে আমাদেরকে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে, নাকি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি আগেরটা ইউজ করবো? হ্যাঁ, আগেরটা ইউজ করতে হবে, কারণ এটা তো একই প্রশ্ন, ঠিক না? তাহলে আগেরটা ইউজ করা যাবে, যেটা আমরা আগে বের করছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, 23.57, ঠিক না? হ্যাঁ, তাহলে মাস কত, মাস হচ্ছে তোমার এখানে, মাস হচ্ছে তোমার এখানের মধ্যে 0.3, আর ওই
অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে তোমার এখানে 23.57, না এটা তো ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, সরি কিছুক্ষণ আগে যেটা বের করছি এটা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল না, এটা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল, এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 15.708, 15.70। আমি ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখে আমি অবাক হয়ে গেছি, আমি বলছি কি এটা তো এখানে ইউজ করার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল এরপর স্কোয়ার, এরপরে কি 1.2 মাইনাস এমজি, এমজি কত 0.3 আর এটা কত 9.8। বুঝে গেছে? এভাবে আমরা কি বের করে ফেলতে পারবো, টেনশনটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে আমরা টেনশন বের করে ফেলতে পারছি, এ পয়েন্টে আমরা টেনশন বের করে ফেলতে পারছি। এবার আমরা বি পয়েন্টে টেনশন বের করবো, বি পয়েন্টে টেনশন বের করবো। ঠিক আছে, ওকে আসো বি পয়েন্টে টেনশন বের করি। দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে একটা লাইন ড্র করতে পারি, এখানে আমরা একটা লাইন ড্র করি, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। এবার এদিক বরাবর ধরো কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে, এদিক বরাবর ধরে এমজি কাজ করতেছে, এদিক বরাবর এমজি কাজ করতেছে। তাহলে আমরা জানি কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়, তো আমরা এদিক বরাবর কম্পোনেন্ট বের করতে যাচ্ছি, এদিক বরাবর কম্পোনেন্ট বের করতে যাচ্ছি, কার কম্পোনেন্ট বের করতে যাচ্ছি, এমজি এর কম্পোনেন্ট বের করতে যাচ্ছি। তো কোন একটা পার্টিকুলার ডিরেকশনে কোন একটা ভেক্টরের কম্পোনেন্ট কিভাবে বের করে, সেই ভেক্টরটা লিখে এরপরে কস লিখে এরপর সেই পার্টিকুলার ডিরেকশনের সাথে অ্যাঙ্গেলটা লিখে, ঠিক না? তাহলে সেন্টারের দিকে কয়টা ফোর্স কাজ করতেছে, এখানে সেন্টারের দিকে একটা কাজ করতেছে এমজি cos 50, আরেকটা কি কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে দড়ির টেনশন, আরেকটা কাজ করতেছে দড়ির টেনশন। তাহলে আমরা দড়ির টেনশনটা কিভাবে বের করতে পারবো, এফ সি মাইনাস এম জি কস 50, এফ সি কত এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এখানে এম জি কস 50 দেওয়া আছে। ঠিক আছে, এবার এম ওমেগা স্কোয়ার আর এর জন্য কি আসবে, নিচে যে এটাই তো আসবে, এটাই তো আসবে নিচে, ঠিক না? মাইনাস এম জি কস থিটা, তার মানে 0.3 হচ্ছে এম, জি হচ্ছে 9.8 হচ্ছে কস, এরপর হচ্ছে 50। এরপর আমরা কি কি পাবো, এরপর আমরা টেনশন ফোর্স পেয়ে যাবো। তাহলে এ পয়েন্টেও টেনশন ফোর্স পেয়ে গেছি, বি পয়েন্টে আমরা টেনশন ফোর্স পেয়ে গেছি। এরপর আসুন এরপরে আমরা যাই পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে will the rope be able to endure the tension produced when the same object is rotated at the same angular velocity but with the rope length increased by 1.5 times। বলা হচ্ছে যে আমি যদি দড়ির দৈর্ঘ্যটা 1.5 টাইম করি আর অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমি সেম রাখি, তাহলে যে টেনশন ফোর্সটা ক্রিয়েট হবে দড়ির উপরে, সেই টেনশন ফোর্সটাকে দড়ি কি এন্ডিওর করতে পারবে কিনা। প্রশ্নে বলা আছে দড়ির দড়ির যেটা সহ্য ক্ষমতা হাইয়েস্ট সেটা হচ্ছে 200 নিউটন। তো এখন কথা হচ্ছে দড়ি কি এই ক্ষেত্রে যে টেনশনটা আসছে সেটা কি নিতে পারবে কি পারবে না। ঠিক আছে, will the rope able to endure tension produced when the same object is rotated at same angular velocity with the rope length increased by 1.5 times। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, আমাদের এখানে টেনশন ফোর্স বের করতে হবে। সহজ ভাষা হচ্ছে আমাদের এখানে সেন্ট্রিপেটাল ফোর্স বের করতে হবে। সেন্ট্রিপেটাল ফোর্স বের করব, দেখবো এটা 200 নিউটনের চেয়ে বেশি কিনা, যদি 200 নিউটনের চেয়ে বেশি হয়
তাহলে এই ক্ষেত্রে উইথস্ট্যান্ড করতে পারবে না। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কিভাবে বের করে, এমভি স্কয়ার বাই আর। অবজেক্টের মাস কত, 0.3। অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা আমরা এখানে লিখতে পারি কি, এম ওমেগা স্কয়ার আর। অবজেক্টের মাস কত, 0.3। অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 15/708। এরপরে রেডিয়াস আগে কত ছিল, এখন আগের তুলনায় 1.5 গুণ বাড়ছে, 1.8। তাহলে ওভারঅল কত আসতেছে, করছো, ওভারঅল কত আসতেছে, 59.21 নিউটন। তাহলে এটা অবশ্যই অবশ্যই ইনডিউর করতে পারবে, আরামসে পারবে, এক্স্যাক্টলি আরামসে পারবে। হ্যাঁ, এরপরে আসো, ঠিক আছে, এই সিকিউরিটি এতটুকু পর্যন্ত ছিল। বিসমিল্লাহ। ওকে, তো প্রথমে বলছে ক্যালকুলেট দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রেলওয়ে ট্র্যাক। ক্যালকুলেট দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রেলওয়ে ট্র্যাক। ওকে, তো ক্যালকুলেট দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রেলওয়ে ট্র্যাক। তো কি বলা হয়েছে, a village road without any banking runs parallel to two railway tracks. The railway tracks are separated by 1.3 meter with a height difference of 11.37 centimeter. এখানে রেলওয়ে ট্র্যাকস না, রেলওয়ে লাইন লিখবে, বুঝছো, রেলওয়ে লাইনস, রেলওয়ে লাইনস, রেলওয়ে লাইনস, ঠিক আছে। A village road without any banking runs parallel to two railway lines. The tracks, the lines, are separated by 1.3 meter with a height difference of 11.37. তাহলে ধরো এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, ঠিক আছে। এবার এখানে ব্যাংকিং করা হয়েছে, ধরো রেল লাইনটা সোজা এরকম যাচ্ছিল, যখন বাঁক নেওয়ার সময়টা আসছে তখন দেখা একটা নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে, আর এটা কি উপর উঠে গেছে, নিচে চলে গেছে উপর উঠে গেছে, এটাকে কি বলা হচ্ছে, ব্যাংকিং বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, ব্যাংকিং বলা হচ্ছে। তো বিষয়টা বোঝার চেষ্টা করো। তো এই যে এটা আছে, এটা হচ্ছে একটা রেল লাইন, এটা কি আরেকটা রেল লাইন, বাঁক নেওয়ার সময় কি করছে, এখানের মধ্যে একটা ব্যাংকিং তৈরি হয়েছে, ঠিক না। তো এখানের মধ্যে এই যে রেল লাইনটা আছে, এটা যে এতটুকু উপরে আছে, এটাই হচ্ছে হাইট ডিফারেন্স, এটাই কি হাইট ডিফারেন্স। আর এই যে দুইটা রেল লাইন আছে, এই দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব কত বলছে, 1.3 মিটার, 1.3 মিটার। It was both the road and the railway have a radius of curvature of 30 meter. এবার radius of curvature বলি, এই যে আমার রেলওয়ে লাইনটা টার্ন নিছে, একটা টার্ন নিছে, এই যে টার্নটা আছে, টার্নটা একটা সার্কেলের অংশ না, যে সার্কেলের অংশ সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার which is 30 মিটার। The coefficient of static friction is 0.1। এটা পরের কথা, এটা তো পরে যাব। বলছে ক্যালকুলেট দ্য ব্যাংকিং অফ রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে। তাহলে এটা একটা রেলওয়ে ট্র্যাক, সরি এটা একটা রেলওয়ে লাইন, এটা একটা রেলওয়ে লাইন। এই দুইটা রেলওয়ে লাইনের মধ্যবর্তী দূরত্ব কত, এই দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এই দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.3 মিটার। এই দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.3 মিটার। আর এখানের মধ্যে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করি, এখানের মধ্যে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করি, তাহলে এখানের মধ্যে আমরা হাইট ডিফারেন্সটা পেয়ে যাব। হাইট ডিফারেন্সটা হবে 11.37 সেন্টিমিটার, হাইট ডিফারেন্সটা হবে 11.37 সেন্টিমিটার। এখন আমাকে বলছে ব্যাংকিং অ্যাঙ্গেল বের করতে। ব্যাংকিং অ্যাঙ্গেল কিছু না, ব্যাংকিং অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ব্যাংকিং অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা।
আচ্ছা তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে sin থিটা দিয়ে ব্যাংকিং অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারো। তুমি কি জানো sin থিটা সমান সমান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার হচ্ছে 11.37 সেন্টিমিটার আর হাইপোটেনাস হচ্ছে 1.3 মিটার। তো তুমি সেন্টিমিটারকে কি করবা, মিটারে নিয়ে যাবো। সেন্টিমিটারকে তুমি মিটারে কিভাবে নিতে পারো, সেন্টিমিটারকে মিটারে নেওয়া খুব সহজ। তুমি সেন্টিমিটারের সাথে 10 ইনভার্স 2 মাল্টিপ্লাই করে দিবা, সেন্টিমিটার হয়ে যাবে মিটার, আর নিচে আসছে 1.3। তাহলে এখানে দিন শেষে কি থাকতেছে, এখানে দিন শেষে থাকতেছে 11.37 into 10 inverse 2, 11.37 into 10 inverse 2 divided by 1.3 divided by 1.3, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0.087 0.087 0.087 0.087। তাহলে এখানে আমরা কি পাইছি, এখানে কিন্তু আমরা পাইছি কি, এখানে আমরা পাইছি হচ্ছে তোমার শুধু সাইন থেটা পাইছি। তাহলে থেটা কিভাবে পাবো, থেটা পাবো সাইন ইনভার্স যা আসছে তা, অর্থাৎ 0.087। তুমি সাইন ইনভার্স 0.087 যখন করবা তখন তুমি থেটাটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে থেটা কত আসতেছে, থেটা আসতেছে 5.0175। তো 5.02 ডিগ্রি লিখতে পারো, 5.02 ডিগ্রি লিখতে পারো। এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল। ব্যাংকিং অ্যাঙ্গেল যখন দেখবো অনেক ছোট আসছে, 5 ডিগ্রি 6 ডিগ্রি এরকম আসবে, তখন মনে করো তোমার ম্যাথ 100% কারেক্ট, কারণ ব্যাংকিং অ্যাঙ্গেল সবসময় ছোট হয়। এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়টাতে যাই। প্রথম কোশ্চেন করে ফেলছি, তৃতীয় চতুর্থ করবো, এবার দ্বিতীয়টাতে যাই। বলা হচ্ছে ইফ আ সাইক্লিস্ট takes a turn at a speed of 18 km per hour, at what angle does the cyclist lean with respect to positive x-axis? Positive x-axis, এটাকে y axis করে দাও তো। পজিটিভ x, তো সাইক্লিস্ট রাস্তায় কোনো ব্যাংকিং নাই, টার্ন করেই সাইক্লিস্টের কাছে কি করতে হবে, ইনক্লাইন করে কি করতে হবে, সাইক্লিস্টের কাছে টার্ন নিতে হবে। দেখো এখানের মধ্যে লিন নেওয়ার কথাটা বলা হয়েছে, লিন মানে ইনক্লিনেশনের মাধ্যমে সে কি করছে, টার্ন নিচ্ছে। সে কিন্তু তার স্টিয়ারিংটা ঘোরাচ্ছে না, সে ইনক্লিনেশনের মাধ্যমে টার্নিংটা নিচ্ছে। তো রাস্তায় ব্যাংকিং নাই, সে ইনক্লিনেশনের মাধ্যমে টার্নিংটা নিচ্ছে। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, এই ক্ষেত্রে ফর্মুলাটা ছিল tan থিটা সমান সমান b স্কয়ার বাই rg। থিটা হচ্ছে কি, যে অ্যাঙ্গেলে লিন করে। তাহলে থিটা অ্যাঙ্গেলটা কার সাথে ছিল, থিটা অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ছিল, থিটা অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ছিল। ভি কি, ভি হচ্ছে লিনিয়ার স্পিড, যেটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার কে তোমার কাছে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিভাবে 18 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিবা, 3.6 এ ডিভাইড করবে, 18 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে চলে যাবে। রেডিয়াস, কত, রেডিয়াস হচ্ছে 30, আর জি কত, জি হচ্ছে 9.8, জি হচ্ছে কত, জি হচ্ছে 9.8। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার আসো, এবার আমরা একটু পড়ালেখা করি। এখানের মধ্যে কি আসতেছে, 18 ডিভাইডেড বাই 3.6, 18 divided by 3.6 divided by 30 into 9.8, 30 into 9.8, 30 into 9.8, shift 10 inverse answer। এটা কত আসতেছে, 0.97 0.97 0.97 ডিগ্রি, 0.97 ডিগ্রি। তার মানে 0.97 ডিগ্রিতে সে যখন টার্ন নিবে তখন সে কি করতে পারবে। আচ্ছা আমরা ভুল করছি একটা, এখানের মধ্যে স্কয়ার হবে, আমিও ভাবতেছিলাম 0.97, এটাতে অ্যানসারটা ভালো লাগতেছে না। আচ্ছা 18 ডিভাইডেড বাই 3.6, এবং এটাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে, ডিভাইডেড বাই 30 ইনটু 9.8। ঠিক আছে, যেটা আসছে ওটাকে আমরা কি করব, 10 ইনভার্স করব। 10 ইনভার্স করলে আমরা অ্যানসার পাবো 4.86। তার মানে 4.86 অ্যাঙ্গেলে যখন সাইক্লিস্টটা ইনক্লাইন করবে তখন সে টার্নটা নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ম্যাথটা শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় ম্যাথটাতে। তৃতীয় ম্যাথটা কি বলতেছে, তৃতীয় ম্যাথটা বলতেছে if a cyclist takes a turn without leaning, what will be the maximum speed at which they can safely take the turn? তাহলে লিন করবে না, এবার যদি লিন না করে তাহলে তো একটাই উপায় আছে, স্টিয়ারিংটা ঘুরাইতে হবে। স্টিয়ারিং ঘোরানো ছাড়া আর কোনো উপায় নাই,
স্টিয়ারিং ঘোরানো ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা যদি সে স্টিয়ারিং ঘুরায় আমরা একটু টার্নটা দিই, এটা হচ্ছে রাস্তার টার্নটা, এবার সাইকেলকে আমরা ডিনোট করব জাস্ট একটা বক্স দিয়ে, এটা হচ্ছে সাইকেলটা। তো টার্ন নিচ্ছে এই ক্ষেত্রে তোমার কাছে বুঝতে হবে, এই ক্ষেত্রে তার কিন্তু একটা ছিটকায় যাওয়ার প্রবণতা আছে, তুমি একটা জিনিস চিন্তা করো, যখন বাইক জোরে যায় একটা টার্ন নিতে যায় তখন কিন্তু বাইকটা ওদিক দিয়ে হেলে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, ঠিক না? তো তার একটা ছিটকায় যাওয়ার প্রবণতা আছে। এবার এটাকে কাউন্টার কে করে? এদিকে স্ট্যাটিক ফ্রিকশন। কে কাউন্টার করতেছে? এদিকে স্ট্যাটিক ফ্রিকশনে কাউন্টার করতেছে এদিকে। তো তুমি এই যে ঘটনাটা আছে এই ঘটনাটা একটু বিস্তারিত করার চেষ্টা, একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করো, তোমার এই ঘটনাটা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করো। আমরা ঘটনাটা এভাবে ড্র করি, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো, যখন সাইকেলটা এরকম করে টার্ন নিচ্ছে, ঠিক না, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তার একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার টেন্ডেন্সি কাজ করতেছে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তার এদিক দিয়ে ছিটকে যাওয়ার টেন্ডেন্সি কাজ করতেছে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তার এদিক বরাবর ছিটকে যাওয়ার টেন্ডেন্সি কাজ করতেছে। আর প্রত্যেক ক্ষেত্রেই এটাকে কাউন্টার করতেছে, স্ট্যাটিক ফ্রিকশন, প্রত্যেক ক্ষেত্রে এটাকে কাউন্টার করতেছে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখানে যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে সেটাই কি সেন্ট্রিপিটাল ফোর্স না? এখানে যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে সেটাই কি সেন্ট্রিপিটাল ফোর্স না? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বের করার উপায় কি? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বের করার উপায় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইনটু রিঅ্যাকশন ফোর্স, এই যে রিঅ্যাকশন ফোর্স আছে, এই রিঅ্যাকশন ফোর্সটা কি? রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে এমজি। মানে হচ্ছে এই যে সাইকেলটা আছে, এই সাইকেলটা যে রাস্তার উপর আছে, রাস্তাটা সাইকেলের উপরে কি পরিমাণ রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে? অবশ্যই এমজি পরিমাণ রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। কেন এমজি পরিমাণ রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে? কারণ সাইকেল রাস্তার উপরে তার ওজন সমপরিমাণ, তার ওয়েট সমপরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, এমজি ফোর্স অ্যাপ্লাই করে। সাইকেল রাস্তার উপরে এমজি ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাই বলে রাস্তাও সাইকেলের উপরে এমজি ফোর্স অ্যাপ্লাই করতেছে। তো আমরা কি পেলাম? আমরা এটা পেলাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটাই কি এখানে? স্ট্যাটিক ফ্রিকশনটাই হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমরা লিখতে পারি স্ট্যাটিক ফ্রিকশন সমান সমান সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের আবার ফর্মুলা কি দাঁড়ায়? স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা তো কিছুক্ষণ আগে দেখছি, মিউ এমজি। আর সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা দাঁড়ায় এমভি স্কয়ার বাই আর। আরেকটা কথা তোমাকে আমি বলছিলাম, এই যে স্ট্যাটিক ফ্রিকশন আছে, এই যে স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা আছে, স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা দিয়ে তুমি সব সময় সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনটাই পাবা, সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনটাই পাবা, সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনটাই পাবা। তো যখন তুমি এই ফর্মুলাটা বসাচ্ছ তখনই কিন্তু তুমি এখানে সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশন বসাই দিচ্ছ। তুমি যদি সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশন বসে দাও, তাহলে ভেলোসিটিটাও কি সর্বোচ্চ হবে। বোঝার চেষ্টা করো, তোমার একটা অবজেক্টকে কি করতেছো? তুমি গোল গোল ঘুরাইতেছো, সেন্ট্রিপিটাল ফোর্স যদি হাইয়েস্ট হয় তাহলে অবজেক্টের ভেলোসিটিও হাইয়েস্ট হবে, ঠিক না? তো তোমার এখানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা স্ট্যাটিক ফ্রিকশন সেটা হাইয়েস্ট, তুমি বসাই দিছো হাইয়েস্টটাই, কারণ হাইয়েস্টটাই তুমি মাপতে পারো, তো তুমি হাইয়েস্টটাই বসাইছো। তো তুমি হাইয়েস্টটা বসানোর কারণে যে ভেলোসিটিটা পাবা সেই ভেলোসিটিটা অবশ্যই ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। তাহলে এই ভেলোসিটিটা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে উইদাউট এনি ডাউট। তাহলে মিউ আর জি, এখানে এম এম কাটা যাবে, বুঝছো? মিউ আর জি হবে, এরপরে হচ্ছে রুট হবে। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 0.1।
আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 30 মিটার। জি এর ভ্যালু কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা পাচ্ছি ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য সাইক্লিস্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য সাইক্লিস্ট বা ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য সাইকেল। যেটা তুমি বের করবা, যেটা আসবে ওটাই কি অ্যান্সার। ঠিক আছে, এবার বলছে হাইয়েস্ট পসিবল ভেলোসিটি অফ ট্রেন, হাইয়েস্ট পসিবল ভেলোসিটি অফ ট্রেন। তো ট্রেনের ব্যাংকিং অ্যাঙ্গেল তুমি বের করছো না? ট্রেনের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেল কত আসছে? ট্রেনের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেল কত আসছে? 5.02। ট্রেনের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেল কত আসছে? 5.02। তো ট্রেনের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেলের ফর্মুলা কি? tan θ সমান সমান v স্কয়ার বাই rg। তো তুমি এখানে ব্যাংকিং অ্যাঙ্গেল বসাও, তুমি এখানে ব্যাংকিং অ্যাঙ্গেল বসাও। ব্যাংকিং অ্যাঙ্গেল বসানোর পরে v এর যে ভ্যালুটা পাবা, তোমার কাছে মাথায় রাখতে হবে ব্যাংকিং অ্যাঙ্গেলের এই ফর্মুলায় এই যে v আছে এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি। কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখছো, কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখছো, এক্ষেত্রে 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 এটা কি? এটা হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা না, mv স্কয়ার বাই r। এক্ষেত্রে সেন্ট্রিপেটাল ফোর্সটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে v টা ম্যাক্সিমাম হয়। যদি সেন্ট্রিপেটাল ফোর্স ম্যাক্সিমাম না হয় তাহলে v কিন্তু ম্যাক্সিমাম হয় না। কিন্তু এই যে ফোর্সটা আছে tan θ সমান সমান v স্কয়ার বাই rg, এখানের মধ্যে দুনিয়াদারি যেটাই হোক না কেন v টা ম্যাক্সিমামই হবে। তোমাকে যদি বলে ব্যাকিং অ্যাঙ্গেল এর কাহিনী বলে, আর পরে যদি তোমারে বলে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করো, তুমি চোখ বন্ধ করে এই ফর্মুলা বসাও। ঠিক আছে, তাহলে তোমার v সমান সমান কি হবে? v সমান সমান হবে r g tan θ এরপরে রুট। ঠিক আছে, তাহলে রুট, প্রথমে কি দিছো? রুট। আর কত? আর হচ্ছে 30, রেডিয়াস d কত? 9.8, এরপর tan θ, θ কত? θ কত? 5.02, ঠিক না? যেটা আসবে এটাই কি ম্যাক্সিমাম ভেলোসিটি। থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এতটুকুই।